আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ এর ষষ্ঠ অধ্যায় পৃথিবী ও মহাবিশ্ব এই অধ্যায়টি নিয়ে আলোচনা শুরু করব। তো তুমি যদি আমার ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে মহাবিশ্বের সৃষ্টি। তো মহাবিশ্বের সৃষ্টি নিয়ে আলোচনা করতে হলে আমাদের প্রথমে জানতে হবে মহাবিশ্বটা আসলে কি। মহাবিশ্বের সংজ্ঞা এরকম বলা যেতে পারে: পৃথিবী, চাঁদ, সূর্য, দূর দূরান্তের অসংখ্য গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি, যেগুলো আমরা দেখি এবং যেগুলো অদেখা, সবকিছু নিয়ে মহাবিশ্ব। তাহলে দেখো মহাবিশ্ব কাকে বলা হয়? পৃথিবী, চাঁদ, সূর্য, দূর দূরান্তের অসংখ্য গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি, দেখা এবং অদেখা যা কিছু আছে সবকিছু নিয়েই হচ্ছে মহাবিশ্ব। দেখো আমরা দিনের আকাশে যেমন দেখো সূর্য দেখি, তারপরে যা যা দেখি রাতের আকাশে আমরা দেখি চাঁদ, তারপরে তারা, আরো অনেক এইগুলো ছাড়াও আমরা যেগুলো না দেখি, তাই না, সেগুলো মিলে যেরকম অনেক নক্ষত্র রয়েছে, তারপরে দেখো ব্ল্যাক হোল রয়েছে, ধূমকেতু রয়েছে, আরো অনেক অনেক কিছু রয়েছে, সেগুলোকে সবকিছুকে মিলে একত্রে বলা হয় মহাবিশ্ব। তাহলে মহাবিশ্ব কাকে বলা হয় সেটা আমরা জানলাম। এখন এই মহাবিশ্বের কিভাবে সৃষ্টি হলো? তো আমরা সবাই কিন্তু আমাদের এই পৃথিবীটাকে একটা গ্রহ, এটা আমরা জানি। মানে আমরা সবাই জানি যে পৃথিবী কিন্তু একটা গ্রহ। এরকম 8টি গ্রহ রয়েছে। 8টি গ্রহ সূর্যের চারদিকে ঘুরছে। কয়টি গ্রহ রয়েছে বলতো? 8টি গ্রহ রয়েছে, এটা কিন্তু আমরা সকলে জানি। তো দেখো সৌরজগতে গ্রহের সংখ্যা হচ্ছে 8টা। সূর্য থেকে বাইরের দিকে গেলে প্রথম 4টি গ্রহ দেখা যাচ্ছে, সেগুলো হচ্ছে ভূ সদৃশ, যেমন দেখো বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল। এরপরে 4টি গ্যাসীয় দানব, যেমন বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। মোট 8টা গ্রহ। 8টার ভিতরে দেখো এরকম বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল, এটা হচ্ছে 4টা। আর 4টা হচ্ছে দেখো বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এই মোট 8টা হচ্ছে গ্রহ। তো এই 8টা গ্রহ রয়েছে এবং প্রত্যেকটা এর মধ্যে যে 6টি গ্রহেরই এক বা একাধিক উপগ্রহ রয়েছে, সেটা আমরা পরে জানবো। তো দেখো এখানে যেটা বলা হচ্ছে, তোমরা সবাই জানো যে আমাদের এই পৃথিবীতে একটা গ্রহ, এরকম 8টা গ্রহ রয়েছে যা সূর্যের চারদিকে ঘুরছে, তাই না? তো 8টা গ্রহ কি কি আমরা কিন্তু সেটা জানলাম। সেটা কি কি দেখো: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। যেমন দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে মাঝখানে রয়েছে সূর্য, এবং সূর্যকে কেন্দ্র করে এই 8টা গ্রহ এরকম ভাবে ঘুরতেছে, আবর্তন করতেছে। ঠিক আছে? তো এখানে যেটা বলা হচ্ছে সেটা আমরা দেখলাম। এখানে দেখো বলা হচ্ছে যে সূর্য গ্রহের চারদিকে ঘুরছে। এই যে 8টা গ্রহ সূর্যের চারদিকে ঘুরছে, তো কিভাবে ঘুরলো আমরা সেটা দেখতে পেলাম। তো দেখো সূর্যের আকার বিশাল, কিন্তু পৃথিবী থেকে অনেক দূরে, অনেক অনেক দূরে, এজন্য এটাকে অনেক ছোট দেখায়। ঠিক আছে? পৃথিবী থেকে সূর্য অনেক দূরে, প্রায় 15 কোটি কিলোমিটার দূরে। তো এত কিলোমিটার দূরে থাকার কারণে এটাকে অনেক ছোট দেখি আমরা। ঠিক আছে? তো আমরা এটাও জানি যে সূর্য থেকে আলো এবং তাপ পৃথিবীতে আসে, হ্যাঁ, বের হয় আর কি। তো এর জন্য এটা একটা নক্ষত্র আর কি। তো নক্ষত্র কাকে বলা হয়? এখান থেকে আমরা একটা সংজ্ঞা জানলাম যে গ্রহের, দেখো যেটার হচ্ছে তোমার কি, যেটা থেকে তাপ এবং আলো বের হয় সেটাকে বলা হয় নক্ষত্র। তোমরা মনে রাখবা, যেহেতু সূর্য থেকে তাপ এবং আলো বের হয় সেজন্য সূর্যকে বলা হয় কি বলতো? নক্ষত্র বলা হয়। তো আমরা যদি রাতের আকাশের দিকে তাকাই তাহলে দেখো সূর্যের মতো অসংখ্য নক্ষত্র দেখতে পারি, তাই না? মানে তারা দেখতে পারি, তাই না? সেগুলো সেগুলো কিন্তু অনেক দূরে থাকে, তাই সূর্যের মতোই উজ্জ্বল না দেখে মিটমিট করে জ্বলতে থাকে। দেখো রাতের বেলায় আমরা কি দেখি বলতো? দেখো রাতের আকাশে, এটা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাতের আকাশের অসংখ্য তারা। তো রাতের আকাশে আমরা এরকম নক্ষত্র দেখি, তাই না? তো দেখো এগুলো দেখতে অনেক ছোট। কারণ কি, এটা পৃথিবী থেকে এগুলা সূর্য যত দূরে তার চেয়ে অনেক অনেক দূরে রয়েছে। এজন্য এইগুলো থেকে পৃথিবীতে আলো আসতে পারে না আর কি, আসতে অনেক ছোট ছোট দেখায়, মানে নক্ষত্র একদম মিটমিট করে জ্বলে, এটা আমরা দেখতে পাই, তাই না? সেটাই বলা হচ্ছে দেখো, যে রাতের আকাশের দিকে তাকালে সূর্যের মতো অসংখ্য নক্ষত্র দেখা যায়, সেগুলো অনেক দূরে, তাই সূর্যের মতো উজ্জ্বল ভাবে না জ্বলে এগুলো মিটমিট করে জ্বলে। ঠিক আছে না? এগুলো কি করে বলতো? মিটমিট করে জ্বলে, এটা আমরা দেখি।
তো এরপর যেটা রয়েছে দেখো মহাবিশ্বের গঠন, মানে এই মহাবিশ্বটা কি আমরা কিন্তু এটা দেখেছি বা এর সংজ্ঞা দেখেছি বা জেনেছি। তো মহাবিশ্বের গঠন হয় কিভাবে এটা আমরা এখন জানবো। তো দেখো আমাদের কিন্তু সকলেরই এই মহাবিশ্বটা কত বড় এটা কিন্তু জানার একটা আগ্রহ সৃষ্টি হয় বা কৌতূহল আমাদের মনের ভিতর সৃষ্টি হয়। তো মজার বিষয় হচ্ছে মহাবিশ্ব কিন্তু ক্রমাগতভাবে বড় হচ্ছে, মানে এই পৃথিবী সহ মহাবিশ্বটা ক্রমাগতভাবে বড় হচ্ছে এবং পৃথিবীর মানুষ তার পুরোপুরিটা কখনো দেখতে পারবে না। কেন বলতো? কারণ পুরা মহাবিশ্বটাকে মানুষ দেখতে পারবে না, কারণ কি মহাবিশ্বটাকে মানে এত বড় যে মহাবিশ্বটাকে তুমি তো ঘুরবা, তাই না? ঘুরে দেখতে হলে যত সময় লাগবে ততদিন তুমি তো বেঁচে থাকতে পারবে না, তাই না? এর জন্য তুমি পুরা মহাবিশ্বটাকে দেখতে পারবে না। তো তারা যেটুকু দেখতে পায় সেটি এত বড় যে সেটাকে বর্ণনা করার জন্য বিজ্ঞানীরা বলে থাকেন আলো। দেখো আলো তার এক মাপ থেকে অন্য মাথায়, মানে মহাবিশ্বের এক মাথা থেকে অন্য মাথায় যদি আলো যেতে হয় তাহলে দেখো 100 বিলিয়ন বছর লাগবে। 100 বিলিয়ন মানে কত? 10,000 কোটি বছর। আমরা সাধারণত মানুষ একদম সর্বোচ্চ কত বেঁচে থাকি? 100 বছর বা 120 বছর এরকম। তো এখানে 10,000 কোটি বছর লাগবে তোমার পৃথিবী, মানে তাও এটা আলোর কথা বলা হচ্ছে, আলো। কিন্তু আলো এক দেখো 1 সেকেন্ডে কত কিলোমিটার যায়? 3 লক্ষ কিলোমিটার যায়। 3 লক্ষ কিলোমিটার যায়। তো মানে এত কিলোমিটার যদি যায় আলো 1 সেকেন্ডে, কিন্তু আমরা 1 সেকেন্ডে কয় মিটার যাই? 1-2 মিটার হয়তো বা যাইতে পারি। তো এরকম আলোর বেগে যদি কেউ যায় তাহলেও তার মহাবিশ্বটাকে দেখতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কত বছর সময় লাগবে? 10,000 কোটি বছর লাগবে। তো আমরা তো আর 10,000 কোটি বছর বেঁচে থাকতে পারবো না, এজন্য এটাকে মহাবিশ্বের পুরো অংশ দেখাও সম্ভব নয়। এই মহাবিশ্বে অসংখ্য নক্ষত্র, কিন্তু সেগুলো আলাদা আলাদা সমানভাবে ছড়িয়ে থাকে না, তাই না? দেখো আমাদের এই মহাবিশ্বে কত নক্ষত্র রয়েছে, বা আকাশে তারার কথাই বলো, সেগুলো দেখো আলাদা আলাদা ভাবে মানে সমানভাবে ছড়িয়ে থাকে না, সেগুলো থেকে বিশাল বিশাল গ্যালাক্সির মাঝে থাকে, এগুলো থাকে বিশাল বিশাল গ্যালাক্সির মাঝে। তো গ্যালাক্সি কাকে বলা হয়? গ্যালাক্সি হচ্ছে অসংখ্য নক্ষত্রের সমষ্টি, মানে অনেকগুলো নক্ষত্র মিলে এক একটা গ্যালাক্সি সৃষ্টি হয়, ঠিক আছে? তো মহাকর্ষ বলের কারণে গ্যালাক্সির ভেতর নক্ষত্রগুলো আটকে থাকে। দেখো মহাকর্ষ বল কাকে বলা হয়? মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করে। এই যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটাকে বলা হয় কি বলা হয় বলতো? নক্ষত্র বল, এই মহাকর্ষ বল বলা হয়। যেমন দেখো তোমার টেবিলের উপরে যে বইগুলো আছে, তো টেবিল এবং বইয়ের ভিতরে এক ধরনের আকর্ষণ রয়েছে, এই আকর্ষণটাকে বলা হয় মহাকর্ষ। মহাকর্ষ মহাকর্ষ কাকে বলা হয়? মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা, সেটা যে কোনো বস্তু হতে পারে, ধূলিকণা হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, পরস্পরকে কিন্তু নিজের দিকে আকর্ষণ করে। তো আকর্ষণ না করলে এটা কিন্তু এক জায়গায় থাকতে পারতো না। যেমন দেখো তোমার টেবিলের উপরে বই খাতাগুলো রয়েছে, তো এইগুলো যদি তাদের ভিতরে আকর্ষণ না থাকতো তাহলে কিন্তু তোমার যে টেবিলের উপর বইগুলো কিন্তু অবস্থান করতে পারতো না। তাহলে এদের মধ্যে এক ধরনের আকর্ষণ রয়েছে, এই আকর্ষণটাকে বলা হয় কি? মহাকর্ষ। এরকম মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা, মনে করো চাঁদ সূর্যকে আকর্ষণ করে, তারপরে চাঁদ পৃথিবীকে আকর্ষণ করে, এই যে প্রত্যেকটি বস্তু পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করে, এটাকে বলা হয় মহাকর্ষ। তো এই মহাকর্ষ বলের কারণে গ্যালাক্সির ভিতরে নক্ষত্রগুলো কি থাকে? আটকে থাকে। মহাবিশ্বে এই গ্যালাক্সিগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এবং একটি গ্যালাক্সি অন্য গ্যালাক্সি থেকে অনেক অনেক দূরে রয়েছে থাকে। মহাবিশ্বকে আমরা যদি একটা অনেক বড় মহাসমুদ্র হিসেবে কল্পনা করি, তাহলে গ্যালাক্সিগুলো হবে হবে বহু দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট দ্বীপের মতো। তার মানে দেখো আমরা যদি পুরা মহাবিশ্বটাকে একটা সমুদ্র মনে করি, তাহলে গ্যালাক্সি গুলো হবে এক একটা দ্বীপের মতো, ঠিক আছে? একটা একটা কিসের মতো? দ্বীপের মতো। দেখো আমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা দ্বীপ। দেখো এই চারপাশে সমুদ্র, চারপাশে অনেক বড় সমুদ্র, এই সমুদ্রের মাঝে এটা একটা দ্বীপ। তাহলে দেখো এই মহাবিশ্বটাকে যদি তুমি এই সমুদ্রের মতো কল্পনা করো, তাহলে এই যে দ্বীপটা, এই যে দ্বীপটা দেখতে পাচ্ছ, সেটা হবে একটা গ্যালাক্সি। এই গ্যালাক্সির ভিতরে আবার কত নক্ষত্র থাকে, তাই না? তো এটাই বলা হচ্ছে যে এখানে দেখো গ্যালাক্সি গুলো হবে দূরে দূরে ছড়িয়ে থাকা ছোট ছোট
দ্বীপের মতো। মানে এই যে পুরা সমুদ্রটাকে যদি তুমি একটা মহাবিশ্ব ধরো, তাহলে এই এই ছোট যে দ্বীপটা এটা হবে একটা গ্যালাক্সি। এটাই এখানে বলা হয়েছে। তো এরপরে দেখো আমাদের গ্যালাক্সি, মানে আমরা কোন গ্যালাক্সিতে বসবাস করি সেটা আর কি। তো তোমরা সবাই জানো সূর্য একটা নক্ষত্র। কেন বলতো? আমরা জানি নক্ষত্র তাদেরকে বলা হয় যাদের থেকে তাপ এবং আলো বের হয়। যেহেতু সূর্য থেকে তাপ এবং আলো বের হয়, তাহলে সূর্য একটা নক্ষত্র। কাজেই সেটাও আসলে একটা গ্যালাক্সির মাঝে আছে। সেটি হচ্ছে আমাদের গ্যালাক্সি, এবং আমাদের এই গ্যালাক্সির নাম হচ্ছে ছায়াপথ। ইংলিশে বলা হয় মিল্ক ওয়ে। দেখো, তোমাকে যদি কেউ প্রশ্ন করে আমরা কোন গ্যালাক্সিতে বসবাস করি, তাহলে তুমি সেটা বলবা যে আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি সেটা হচ্ছে ছায়াপথ বা মিল্কি ওয়ে। তো বেশিরভাগ গ্যালাক্সির আকার একটি থালার মতো হয়ে থাকে। এই সূর্য এই গ্যালাক্সির কিনারার দিকে, তাই আমরা রাতের আকাশের দিকে তাকালে গ্যালাক্সির অসংখ্য তারাকে সাদা ধোঁয়ার মতো দেখতে পাই। আমরা রাতের বেলা আকাশ দেখি, তাই না? আকাশের দিকে তাকালে তারা দেখতে পারি, সেগুলো সাদা দেখতে পারি। তো কেন? কারণ হচ্ছে এই সূর্য এই গ্যালাক্সির কিনারার দিকে থাকে, তো আমরা রাতের আকাশের দিকে তাকালে গ্যালাক্সিকে কি দেখতে পারি? অসংখ্য, মানে গ্যালাক্সির যে অসংখ্য তারাকে সাদা ধোঁয়ার মতো দেখতে পারি। তো আমরা যারা এখনো রাতের আকাশের এই ছায়াপথ দেখি নাই, তারা শহর থেকে দূরে গিয়ে যখন রাতের আকাশে চাঁদ দেখবে না, তখন অবশ্যই এই ছায়াপথটি আমরা দেখে আসবো। ঠিক আছে, আমরা রাতের আকাশের দিকে তাকাবো, সেটা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে ছায়াপথ। আমরা আমাদের গ্যালাক্সির ভিতরে থাকি বলে এটা আমরা কি করি বলতো, দেখতে পাই না। দেখতে কেমন হবে সেটা শুধু অনুমান করতে পারি। কিন্তু যদি আমরা শরৎকাল বা শীতকালে আকাশের দিকে তাকাই, তখন কি করব বলতো? আকাশের দিকে তাকালে আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছের গ্যালাক্সি, এই দেখো অ্যান্ড্রোমিডাকে অ্যান্ড্রোমিডাকে দেখতে পাই। এটা হচ্ছে সে অ্যান্ড্রোমিডা। আমরা আকাশের দিকে, অনেক সময় আমরা আকাশের দিকে তাকালে আমরা এরকম দেখতে পারি, ঠিক আছে, এই চিত্রের মতো। এটা হচ্ছে অ্যান্ড্রোমিডা। তো এটা সবচেয়ে আমাদের মানে আমরা তো ছায়াপথ গ্যালাক্সিতে বসবাস করি। আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি সেটার নাম হচ্ছে ছায়াপথ বা মিল্কি ওয়ে। তো এই মিল্কি ওয়ে সবচেয়ে কাছের যে আরেকটা গ্যালাক্সি সেটা হচ্ছে অ্যান্ড্রোমিডা অ্যান্ড্রোমিডা। তো যদি আমরা টেলিস্কোপে দিয়ে মানে মহাকাশের আরো গভীরে তাকাই, তাহলে দেখব যে আরো গ্যালাক্সি দেখা যাচ্ছে। মনে হবে গ্যালাক্সির বুঝি শেষ নাই, এত এত গ্যালাক্সি, এই গ্যালাক্সির গুলো শেষ নাই, এরকম মনে হবে। তো দেখো এরপরে মহাবিশ্বের সৃষ্টি কিভাবে হলো। তো বিজ্ঞানীরা যখন দেখলেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডে, মানে মহাবিশ্বে শুধু গ্যালাক্সি আর গ্যালাক্সি, তখন তারা সেগুলোকে নিয়ে গবেষণা শুরু করলেন এবং অবাক হয়ে আবিষ্কার করলেন যে গ্যালাক্সিগুলো একটি থেকে আরেকটি দূরে সরে যাচ্ছে, অর্থাৎ একসময় সেগুলো নিশ্চয়ই কাছাকাছি ছিল। ঠিক আছে, মানে এই মহাবিশ্বের যে গ্যালাক্সিগুলো রয়েছে, সেই গ্যালাক্সিগুলো একটা থেকে আরেকটা কি হচ্ছে বলতো, দূরে সরে যাচ্ছে। যেমন দেখো এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা গ্যালাক্সির আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এই গ্যালাক্সিগুলো, এখানে অসংখ্য গ্যালাক্সি রয়েছে, ঘুরতে ঘুরতে দেখো গ্যালাক্সিগুলো একটু দূরে সরে যাচ্ছে। দেখো এখানে যদি তুমি একটু খেয়াল করে, এখানে এই গ্যালাক্সিগুলো দূরে সরে যাচ্ছে আস্তে আস্তে। তো এটাই বলা হচ্ছে যে সেগুলো আরেকটা থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ এক সময় তারা কি ছিল বলতো, একত্রিত ছিল। তো একত্রিত বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন আজ থেকে প্রায় 14 মিলিয়ন বা 1400 কোটি বছর আগে পুরো এই বিশাল, মানে বিশ্ব ব্রহ্মাণ্ড একটি বিন্দুতে কেন্দ্রীভূত ছিল। এই যে একটি বিন্দুতে কেন্দ্রীভূত ছিল, এটা কিন্তু আমাদের কোরআনেও কিন্তু এটারই বর্ণনা রয়েছে। ওকে, তো বিজ্ঞানীরা পরে, কোরআনে এটা অনেক আগে দেওয়া রয়েছে, তো বিজ্ঞানীরা পরে এটাকে আবিষ্কার করেছে যে এই পৃথিবীটা, মানে মহাবিশ্বটা একটা বিন্দুতে কেন্দ্রীভূত ছিল। তখন কিন্তু পৃথিবী, আকাশ এগুলো আলাদা আলাদা ছিল না, সূর্য সবগুলো একই সাথে ছিল। তো অবিশ্বাস্য এই মানে একটা বিস্ফোরণ হলো, বিস্ফোরণের পরে সেগুলো প্রসারিত হতে থাকলো। তো বর্তমান বিশ্বরূপে এর পরে প্রসারিত হতে হতে বর্তমান যে বিশ্ব ব্রহ্মাণ্ড রূপ নিয়েছে। এই বিস্ফোরণের নাম হচ্ছে বিগ ব্যাং থিওরি। ঠিক আছে, 1400 মিলিয়ন বছর আগে যে প্রসারণ শুরু হয়েছিল, সেটি কিন্তু এখনো চলছে এবং চলতেই থাকবে। এখানে দেখো আমরা চিত্র যেটা দেখতে পাচ্ছি, টেলিস্কোপ দিয়ে আমরা যদি মহাকাশের আরো গভীর
গভীরে তাকাই তখন দেখবো যে গ্যালাক্সি আর গ্যালাক্সি এবং প্রতিটি গ্যালাক্সিতে প্রায় 1 বিলিয়ন নক্ষত্র রয়েছে। ঠিক আছে, এরকম দেখতে পারবো আর কি। তো এরপর দেখো বিগ ব্যাং এর অনেক খুঁটিনাটি আছে, তোমরা যখন বড় হব, মানে আমরা যখন বড় হব তখন সেগুলো ধীরে ধীরে জানতে পারবো। তো আপাতত জেনে রাখি বিগ ব্যাং এর পরে সেখানে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। কোথাও কোথাও হাইড্রোজেন গ্যাস জমা হয়ে একটা গ্যাস পিন্ডের মতো হয়, সেটাকে বলে নেবুলা। নেবুলা পরে কি করে, নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে বিক্রিয়া করে নক্ষত্র তৈরি করে, মানে প্রচুর তাপ তৈরি করে আর কি। তো এটাকে বলে নক্ষত্র। তো এরকম নক্ষত্র পরে যে হাইড্রোজেন গ্যাস যখন শেষ হয়ে যায় তখন সেটা নিষ্প্রভ হয়ে যায়, সেটাকে বলা রেড জয়েন্ট। এরপরে রেড জয়েন্ট যখন একদম নিষ্প্রভ হয়ে যায়, মানে হচ্ছে দেখো একদম আলোকহীন অবস্থা হয়ে যায়, সেটাকে বলা হয় হোয়াইট ডোয়ার্ফ। এইভাবে নক্ষত্রের জন্ম এবং মৃত্যু হয়ে থাকে। ওকে, তো আমাদের সূর্য কিন্তু এক সময় এরকম হয়ে যাবে আর কি। যেমন দেখো এখন চিত্রে আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে এখানে নক্ষত্র এখানে জন্ম হয়েছে, মানে গ্যাস পিণ্ড আর কি। তো গ্যাস পিণ্ডগুলো যখন ঘনীভূত হয় তখন কি হয়, একটা নক্ষত্রের সৃষ্টি। এভাবে এরা ঘনীভূত হয়। ঘনীভূত হয় যেটাকে বলা হয় কি বলতো, গ্যাস পিণ্ডকে বলা হয় নেবুলা। নেবুলার পরে এখানে হাইড্রোজেন ঘনীভূত হয়ে, মানে নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে তখন কিন্তু নক্ষত্রের সৃষ্টি হয়। এরপর দেখো এটা রেড জয়েন্টে পরিণত হয় যখন শক্তি হারিয়ে ফেলে আর কি, মানে জ্বালানি যখন শেষ হয়ে যায়, এই যে এরকম রেড জয়েন্ট এরকম হয়ে যায়। তারপর এটা হোয়াইট জয়েন্টে পরিণত হয়, সরি হোয়াইট ডোয়ার্ফ আর কি। তো এরপর দেখো ব্ল্যাক হোল। তো ব্ল্যাক হোল কাকে বলা হয়, যদি কোন নক্ষত্র শুরুতে সূর্য থেকে অনেক বড় হয়ে জন্ম হয় তাহলে সেই নক্ষত্রের জীবন হয় অনেক অনেক বেশি চমকপ্রদ। নক্ষত্রের প্রতিটি বিচিত্র, মানে জীবনটি বিচিত্র। যে নক্ষত্রের ভর যত বেশি সেটি তত দ্রুত তার জ্বালানি শেষ করে ফেলে। যদি নক্ষত্র অনেক বড় হয় তাহলে তার জ্বালানি শেষ করে অনেক ধরনের মৌল তৈরি করে এবং এক সময় অবিশ্বাস্য একটি বিস্ফোরণ ঘটিয়ে তার জীবন শেষ করে। এই বিস্ফোরণকে বলে সুপারনোভা বিস্ফোরণ, এবং সুপারনোভা বিস্ফোরণের আলোতে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আলোকিত হয়ে যায়। তো দেখো সুপারনোভা বিস্ফোরণ নক্ষত্রের বাইরের অংশটুকু ছিন্নভিন্ন হয়ে উড়ে যায়, কিন্তু ভিতরের অংশটুকু মহাকর্ষ বলের প্রচন্ড আকর্ষণে সংকুচিত হতে হতে একসময় ব্ল্যাক হোলে পরিণত হয়। তো ব্ল্যাক হোলের আকর্ষণে সেখান থেকে আলো পর্যন্ত বের হতে পারে না বলে তার নাম ব্ল্যাক হোল। মানে এই ব্ল্যাক হোল থেকে দেখো কোনো কিছু যদি আলো শুধুমাত্র শোষণ করে এবং আলো যদি বিকিরণ না করে তাহলে সেটা কালো দেখায়। কালো বস্তু, আমরা যে সমস্ত বস্তু দেখি কালো বস্তু, সেগুলো শুধু আলো গ্রহণ করে, সেখান থেকে আলো কিন্তু কি হয় না বলতো, আলো কিন্তু প্রতিফলন হয় না, এর জন্য সেটাকে আমরা কালো দেখি। তো ব্ল্যাক হোল যেটা, সেটা কি করে, আলো মানে সূর্যের আলো বা যে কোনো আলো সেটাকে কি করে, শুধু গ্রাস করে ফেলে, একদম খেয়ে ফেলে, শোষণ করে নেয়, সেখান থেকে কোনো আলো বের হয় না, এর জন্য এটাকে বলা হয় ব্ল্যাক হোল। তো ব্ল্যাক হোলের রহস্য আরো চমকপ্রদ, তোমরা যখন আরো বড় হবা তখন সে সম্পর্কে জানতে পারবা। তো দেখো আমরা আজ এই ব্ল্যাক হোল পর্যন্ত আলোচনা করলাম, পরবর্তী ক্লাসে আমরা নক্ষত্র মন্ডলী এখান থেকে আলোচনা করব। তো আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, বা ক্লাসটি যদি তোমার ভালো না লাগে বা অন্য কোন ভাবে নিলে তোমার কাছে ভালো মনে হতো, ঠিক আছে, সেটাও তুমি অবশ্যই তোমার মন্তব্য জানাইতে পারো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।